আর্টিকেল 48 কি বলছে? অর্গানাইজেশন অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারি। এগ্রিকালচার জানি, কৃষিকাজের কথা বলছে। অ্যানিমাল হাজবেন্ডারি মানে পশুপালন, ঠিক আছে? কৃষিকাজ এবং পশুপালন নিয়ে কথা বলা হয়েছে আর্টিকেল 48-এ। কি বলা হয়েছে? টু অর্গানাইজ এগ্রিকালচার অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারি অন মডার্ন অ্যান্ড সায়েন্টিফিক লাইন্স। হ্যাঁ, তারপরে কি বলা হয়েছে? ইনক্লুডস প্রহিবিশন অফ কিলিং অফ কাউস, কাভস এন্ড আদার মিল্চ এন্ড রট ক্যাটেল। এখানে বলা হচ্ছে যে এগ্রিকালচার, কৃষিকাজের উন্নতির জন্য এবং পশুপালনের উন্নতির জন্য, কৃষিকাজেও কাদেরকে লাগে? গরুকে তো লাগে, গরু ষাঁড় এদেরকে কৃষিকাজে লাগে। এবং কৃষিকাজের উন্নতির জন্য যা যা অ্যানিমালসদের লাগে এবং পশুপালনে যা যা অ্যানিমালসদের লাগে তাদেরকে কোনোভাবেই হার্ম করা যাবে না। তাদেরকে এই যে কৃষিকাজ পশুপালন এগুলো সাজাতে হবে অন মডার্ন অ্যান্ড সাইন্টিফিক লাইন্স। হ্যাঁ, তার মানে কি, এই যে আগে যেটা হতো, আগে হাত দিয়ে লাঙল দিয়ে, ঠিক আছে, মেকানিক্যালি এগ্রিকালচার করা হতো। কিন্তু বিদেশের মতো আমাদের দেশেও যদি এগ্রিকালচারটা একটু সাইন্টিফিক লাইনে করা যায়, মানে কি HYV সিড এখানে কিন্তু মানে কোন জিনিসটাকে ইন্ডিকেট করা হচ্ছে? গ্রিন রেভলিউশন, এই যে বাস্তবায়ন হয়েছে যেটা, ঠিক আছে, গ্রিন রেভলিউশন যে বাস্তবায়ন হয়েছে এটা কিন্তু এগ্রিকালচার অন দ্য বেসিস অফ সাইন্টিফিক লাইন্স, তাই তো? গ্রিন রেভলিউশন সাইন্টিফিক্যালি করা হয়েছে কৃষিকাজকে। হ্যাঁ, এই এই আর্টিকেল 48-এর বাস্তবায়ন করা হয়েছে গ্রিন রেভলিউশনের মাধ্যমে, ঠিক আছে। এবং তারপরের কথাটা যেটা বলছে যে প্রহিবিশন অফ কিলিং অফ কাউজ এন্ড কাভস এন্ড আদার মিল্চ এন্ড ব্রড ক্যাটেল। মানে কি মিল্চ এন্ড ব্রড ক্যাটেল? মানে যারা কৃষিকাজে এবং কি বলবো, মানে যারা ছাগল, মানে যাদের দুধ এবং অনেক কিছু ইউজ করা হয়, মোষ, ঠিক আছে, এই ধরনের ব্রড এবং মিল্চ ক্যাটেল, এদেরকে কখনোই কিন্তু মেরে ফেলা উচিত নয়। ইনক্লুডস দ্য প্রহিবিশন অফ কিলিং অফ কাউস, মিল্চ অ্যান্ড ব্রড ক্যাটেল। এগুলোকে মেরে ফেলা যাবে না এবং এগ্রিকালচারকে আরো সাইন্টিফিক্যালি সাজাতে হবে। মানে গ্রিন রেভলিউশন আমরা করেছি, ভারতবর্ষ করেছে আর্টিকেল 48-এর কথা মাথায় রেখে। তারপর আর্টিকেল 48-এ কি বলছে? এটা কি, এটা একটা কথা মাথায় রাখতে হবে, ভেরি 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 ইম্পর্টেন্ট। অ্যাডেড বাই 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। 1976 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনেক কিছু ইনক্লুড করেছে, সেটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়। এবং তার মধ্যে একটা যেটা ইনক্লুড হয়েছে সেটা হচ্ছে আর্টিকেল 48-এ। এটা কিন্তু মনে রাখতে হবে। আর্টিকেল 48-এ ইজ অ্যাডেড বাই 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। কি বলছে সেটা? এনজয়েন্স অন প্রোটেক্টিং অ্যান্ড ইমপ্রুভিং দ্য এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ। এনভায়রনমেন্ট, ফরেস্ট, ওয়াইল্ড লাইফ এগুলোকে সংরক্ষণ করতে হবে। এটা লেখা আছে কোথায়? আর্টিকেল 48-তে। তার মানে কি, এই যে ইললিগাল পোচিং, হান্টিং যেগুলো করা হয়, হাতির দাঁত পাচার করে দেওয়া, হাতির স্কিন পাচার করে দেওয়া, সাপের স্কিন পাচার করে দেওয়া, ঠিক আছে, অনেক রকম ইললিগাল ফরেস্টে এবং ফরেস্ট অ্যানিমালসদেরকে নিয়ে অনেক কিছু হতো বা হয়, ঠিক আছে, সেগুলোকে কমব্যাট করার জন্য আর্টিকেল 48-এ নামানো হয়েছে। সেখানে বলা হয়েছে যে ইমপ্রুভিং এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ, পশু পাখিদেরকে আমাদের ইমপ্রুভ করতে হবে, তাদেরকে ইলিগালি তাদেরকে পোচিং না করে তাদেরকে ইমপ্রুভ করতে হবে। এবং এনভায়রনমেন্ট, ফরেস্টকে কেটে কি হচ্ছে আজকাল? চাষের জমি করতে দেওয়া হচ্ছে, সেটাও করা যাবে না। মানে জঙ্গল কেটে বসতি তৈরি করা, সেটাতেও একটা রেস্ট্রিকশন আনতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলোর জন্য আর্টিকেল 48-এ কিন্তু চালু করা হয়েছে। তারপরে আসছে আর্টিকেল 49, obligates the state to protect monuments and places of national importance, ঠিক আছে। মানে কি, স্টেটের দায়িত্ব এই যে যেগুলো প্লেসেস অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, যেমন তাজমহল, তাজমহল শুধু একা নয়, আরো অনেকে আছে, এক্সেট্রা। এই যে এই যে মনুমেন্টস গুলো, ফর এক্সাম্পল ভিক্টোরিয়া মেমোরিয়াল আমাদের এখানে, এই যে এগুলোকে প্রোটেক্ট করার দায়িত্ব কিন্তু স্টেটের, ঠিক আছে। যেগুলো ন্যাশনালি ইম্পর্টেন্ট প্লেস সেগুলোকে সংরক্ষণ করার দায়িত্ব, সেগুলোকে দেখভাল করার দায়িত্ব স্টেটকেই নিতে হবে। স্টেট যদি মনে করে কোনো প্রাইভেট অর্গানাইজেশনকে পুরোপুরি দিয়ে দেবে এবং তারা মেনটেন করবে, সেটা কিন্তু অসাংবিধানিক, ঠিক আছে। তাজমহলকে বিক্রি করা যাবে না। আজকে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মনে করে তাজমহলকে বিক্রি করে দেবো কোনো প্রাইভেট কোম্পানির কাছে, তারা দেখভাল করবে, সেটা কিন্তু হবে না। কেন না? সেটা আর্টিকেল 49-এ, মানে সংবিধানে সেটার পরিপন্থী কথা কিন্তু লেখা আছে। বলা হয়েছে যে প্লেসেস অফ ন্যাশনাল ইম্পর্টেন্স কে কিন্তু
প্রাইমারিলি স্টেটকেই দেখভাল করতে হবে। এবার স্টেট যদি কোনো প্রাইভেট অর্গানাইজেশনের সাহায্য নেয় সেটা অন্য। পিপিপি মডেল বলে একটা কথা আছে, যেখানে প্রাইভেট কোম্পানিও কাজ করবে, সরকারও কাজ করবে, দুজনে মিলিত প্রচেষ্টায় একটা কাজ করবে, সেটা অন্য ব্যাপার। সেখানে সরকার সাহায্য নিচ্ছে প্রাইভেট কোম্পানি থেকে তাজমহলকে মেনটেন করার জন্য, কিন্তু সোললি প্রাইভেটাইজ করে দেওয়া যাবে না। কেন? আর্টিকেল 49-এ এই কথা বলা হয়েছে। এবার ব্যাপার হচ্ছে ডিপিএসপি আর কে মানে, ডিপিএসপি কি বাস্তবায়ন হয়? বাস্তবায়ন হয় না, কিন্তু সরকারের টিকে থাকা না থাকা ডিপিএসপির উপর ডিপেন্ড করে। আজকে ডিপিএসপির বিপরীতে গিয়ে কোনো সরকার যদি ড্রাস্টিক কিছু করে, তাহলে অবশ্যই সে ফিরে আসবে কিনা সেই গ্যারান্টি থাকে না 5 বছর পরে। আর্টিকেল 50 কি বলছে? সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ ইন দ্য পাবলিক সার্ভিস অফ দ্য স্টেট। মানে কি? আইন বিভাগ এবং শাসন বিভাগ দুজনে আলাদাভাবে কাজ করবে, দুজনের মধ্যে একটা সেপারেশন থাকবে। আইন বিভাগকে শাসন বিভাগ প্রভাবিত করতে পারবে না, শাসন বিভাগকে আইন বিভাগ প্রভাবিত করতে পারবে না, তাহলে কোনোটাই ঠিক করে চলবে না। ওই জন্য দেখবে সরকার সবসময় কোর্টের অর্ডারকে খুব ভয় পায়। ঠিক আছে, সরকার বলে কোর্ট আমাকে এই বলেছে সুতরাং আমি এই করব, কোর্ট আমাকে ওটা বলেনি তাই আমি এটা করব না। তাই কোর্ট আর আইন সব মানে কোর্ট এবং সরকার দুজনকে আলাদা রাখার পরামর্শ দেওয়া হয়েছে আর্টিকেল 50-তে। আর্টিকেল 51-এ কি বলা হয়েছে? টু প্রমোট ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। মানে কি? ইন্টারন্যাশনালি ভারতবর্ষ ইন্টারন্যাশনালি পিস এবং সিকিউরিটি মেনটেন করবে। তারা প্রতিবেশীদের সঙ্গে একটা শান্তিপূর্ণ সহাবস্থান মেনটেন করবে, এটা কিন্তু এক্সপেক্টেড যে কোনো সরকারের থেকে। যে কোনো সরকার, যে কোনো রাষ্ট্র ইন্টারন্যাশনাল পিস এন্ড সিকিউরিটি এনশিওর করবে এবং নাগরিকদেরকে আশ্বস্ত করবে যে তাদের বর্ডারে সবকিছু ঠিক আছে। ওকে, এটা বলা হয়েছে আর্টিকেল 51। তার মানে কি? আমরা এখানে ডিপিএসপি পড়লাম, ডিপিএসপি কত থেকে কত অব্দি আলোচনা করলাম? 36 থেকে 51। ঠিক আছে, দুটো ক্লাসে। আগের দিন করেছি 36 থেকে 40, আজকে করলাম 41 থেকে 51। ঠিক আছে, দিয়ে আমরা দুটো পার্টে ডিপিএসপি আজকে কমপ্লিট করলাম। এবার 48 থেকে 51 কারো কোনো ডাউট থাকলে একটু জিজ্ঞেস করুন। এই স্লাইডে কারো কোনো ডাউট থাকলে একটু জিজ্ঞেস করুন। পূর্তভবন, কল্যাণী, আসানসোল, মালদা, শিলিগুড়ি, বাঁকুড়া। আচ্ছা, আমি তাহলে নেক্সট কোয়েশ্চেনে মুভ করছি। না, কোয়েশ্চেনের আগে একটা কথা বলে দিই ম্যাডাম, আর্টিকেল 51টা আরেকবার বলে দিলে ভালো হয়। হ্যাঁ 51, হ্যাঁ। আর্টিকেল 51 কি বলছে? টু প্রমোট ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, মানে আন্তর্জাতিক শান্তি এবং সংরক্ষণ। আন্তর্জাতিক শান্তি এবং কি বলবো, সুরক্ষা, সরি, আন্তর্জাতিক সংরক্ষণ, আন্তর্জাতিক শান্তি এবং সুরক্ষা। আন্তর্জাতিক শান্তি এবং সুরক্ষা, ইন্টারন্যাশনাল পিস এন্ড সিকিউরিটি, এইটা এনশিওর করার দায়িত্ব প্রত্যেকটা রাষ্ট্রের। ওই জন্যই কিন্তু আমাদের ডিফেন্সের ওপর এটার বাস্তবায়ন কোথায় হয়েছে? আর্টিকেল 51 কেন বাস্তবায়ন হয়েছে? অবশ্যই হয়েছে কারণ আমাদের যদি 100% বাজেট থাকে, 100% বাজেট ধরো, সেখান থেকে প্রায় মোর দেন 65% যায় কিন্তু ডিফেন্স ক্যাটাগরিতে। ঠিক আছে, ডিফেন্সের ওপর কিন্তু 65% বাজেট প্রদান করা হয়, আর রেস্ট অফ দা 35% ওয়েলফেয়ার কাজে প্রমোট করা হয়, সিটিজেনদের জন্য প্রমোট করা হয়। 35%-এর মধ্যে কত কি আছে আমরা জানি, কিন্তু 65%-এর বেশি অর্থ যায় কোথায়? মিলিটারিতে বা ডিফেন্সে। ঠিক আছে, কেন যায়?
যাতে ইন্টারন্যাশনাল পিস এবং সিকিউরিটি, আন্তর্জাতিক শান্তি এবং সুরক্ষা বজায় থাকে। সেই জন্য অবশ্যই সেটাকে বাস্তবায়ন করার জন্য 65% বেশি অর্থ কিন্তু মিলিটারিতে খরচা করা হয়। ক্লিয়ার? আর্টিকেল 51 মালদা ক্লিয়ার তো? হ্যাঁ, ঠিক আছে, নেক্সট স্লাইডে যাচ্ছি। অ্যামেন্ডমেন্ট টু দ্য কনস্টিটিউশন। এবার অ্যামেন্ডমেন্ট গুলো, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট আর্টিকেল, প্রচুর বার কিন্তু কোয়েশ্চেন আসে। হ্যাঁ, কততম অ্যামেন্ডমেন্টে কি হয়েছে? 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে কি কি হয়েছে, মানে ডিপিএসপির অ্যাঙ্গেলে এটা বলছি। মানে মেন কটা অ্যামেন্ডমেন্ট? 4টে অ্যামেন্ডমেন্ট রয়েছে, তাই তো? 1 2 3 4, 4টে অ্যামেন্ডমেন্ট রয়েছে। কি কি? একটা হচ্ছে 42nd, একটা হচ্ছে 44th, একটা হচ্ছে 86, একটা হচ্ছে 97। ঠিক আছে, এই 4টে অ্যামেন্ডমেন্টে ইম্পর্টেন্ট কি কি হয়েছে এবার দেখবো। 42nd হয়েছে আর্টিকেল 39A, 39F, 43A। 44 হয়েছে 38 সাব ক্লজ 2। ঠিক আছে, 86 তে কি হয়েছে? আর্টিকেল 45। 97 তে কি হয়েছে? আর্টিকেল 43B। ঠিক আছে, তাহলে এইগুলো বিশেষ করে বোঝানোর কিছু নেই। এটা যেটা করতে হবে, এটা পুরো মুখস্থ করতে হবে। আমি এক জায়গায় এটাকে নোট ডাউন করেছি, এটাকে একটা স্ক্রিনশট বা খাতায় কপি করে নিলে ভালো হয়। এটা বোঝানোর কিছু নেই, কততম অ্যামেন্ডমেন্ট এবং কি কি আর্টিকেল। 42nd-এ 39, 39AF, 43A, 44th-এ 38(2), 86th-এ 45, 97th-এ 43B। এবং এই সেকশন থেকে অ্যাটলিস্ট আমি দুটো এক্সাম মনে পড়ছে, WBCS এবং SSC CGL। ঠিক আছে, এই দুটো পরীক্ষা এবং ক্লার্কশিপ, ICDS ওসব পরীক্ষার কথা বাদই দিলাম। ঠিক আছে, মানে এই অন্তত দুটো মেজর পরীক্ষায় কিন্তু বহুবার এই সেকশন থেকে প্রচুর কোয়েশ্চেন আসছে। ঠিক আছে, অ্যাটলিস্ট দুটো এমসিকিউ তো দেবেই, এবং একটা পরীক্ষায় দুটো এমসিকিউ ছেড়ে আসা মানে কিন্তু একটা বড় লস। ঠিক আছে, তো এই পার্টটা মাস্ট মুখস্থ করে যাওয়া উচিত, একটা স্ক্রিনশট বা খাতায় কপি করে নিলে ভালো হয়। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। কোয়েশ্চেন্স নিয়ে ডিল করবো এবার, একটু আনসার দেবেন। 1 নম্বর, which among the following parts of the Constitution of India includes the concept of welfare state? জনকল্যাণকর রাষ্ট্র, জনকল্যাণমূলক রাষ্ট্র, জনকল্যাণমূলক রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট কোথায় লেখা আছে, কোথায় বলা আছে সংবিধানে? প্রিয়াম্বেল, ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি, 4th শিডিউল। হ্যাঁ, ডিরেক্টিভ প্রিন্সিপালস, হ্যাঁ কারেক্ট। কেন, এটা কোন আর্টিকেলে লেখা হয়েছে ওয়েলফেয়ার স্টেটের কথা? স্টেট টু প্রমোট সোশ্যাল অর্ডার, আগের ক্লাসে যেটা পড়িয়েছি আর্টিকেল 38-এ বলা হয়েছে স্টেট টু প্রমোট সোশ্যাল অর্ডার। আর্টিকেল 38-এ বলা হয়েছে ওয়েলফেয়ার স্টেটের কথা, ওয়েলফেয়ার স্টেটের ডেফিনিশন। 2 নম্বর, directive principles of state policy are like a check on a bank payable at the convenience of the bank। এটা একটা বিখ্যাত কোটেশন। ঠিক আছে, হু মেড দিস অবজারভেশন? এটা কে বলেছিলেন? এই কথাটা কে বলেছিলেন? এটা RRB NTPC প্লাস WBCS মেন্সের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। এই কথাটা কে বলেছিলেন? 4 জনের নাম: জওয়াহরলাল নেহরু, KT শাহ, BR আম্বেদকর, KM মুন্সি। কি হবে উত্তরটা? আচ্ছা, আমি বলে দিচ্ছি এটার উত্তর, প্রফেসর KT শাহ। ঠিক আছে, একটু আনকনভেনশনাল অফবিট কোয়েশ্চেন। প্রফেসর KT শাহ কি বলেছেন আরেকবার বলছি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি আর লাইক আ চেক অন আ ব্যাংক পেয়েবল এট দ্য কনভেনিয়েন্স অফ দ্য ব্যাংক। মানে কি, এটার মানে অন্তর্নিহিত অর্থ কি? মানে ডিপিএসপি এমনই একটা জিনিস যেটা চেকের মতো, আগে চেক ইস্যু করে দিলাম কিন্তু চেকটা ক্যাশ হবে কিনা সেটা ব্যাংকের মর্জি। কেন?
মানে কি ডাইরেক্টিভ প্রিন্সিপালস লেখা আছে, কিন্তু সেটা বাস্তবায়ন হবে কিনা সেটা রাষ্ট্রের মধ্যে। এটাকে ইন্ডিকেট করার জন্য উনি একটা চেকের সঙ্গে ডিপিএসপি কে তুলনা করেছেন। ঠিক আছে, কেটি শাহ একটা চেকের সাথে ডিপিএসপি কে তুলনা করেছেন, কারণ এটার বাস্তবায়ন নির্ভর করে স্টেট বা রাষ্ট্রের ওপর। ওকে, নেক্সট স্লাইডে যাচ্ছি। Which among the following is correct regarding ডিপিএসপি? ডিপিএসপি এই তিনটে চারটের মধ্যে মানে ডিপিএসপি সঙ্গে কোনটা রিলেট করা যায়? পজিটিভ ইনজাংশন, নেগেটিভ ইনজাংশন, জাস্টিফায়েবল ইনজাংশন, নান অফ দ্য অ্যাবাভ। কি হতে পারে? ডিপিএসপি রাষ্ট্রকে কি বলে? ডিপিএসপি রাষ্ট্রকে কি পজিটিভ কথা বলে, নেগেটিভ কথা বলে, না যেটা জাস্টিফায়েবল সেই কথা বলে, নাকি এর মধ্যে কোনোটাই নয়? না, নান অফ দ্য অ্যাবাভ না, পজিটিভ ইনজাংশন। পজিটিভ ইনজাংশন কেন? মানে এটা মানেটা বুঝতে হবে, এটা একটু কনসেপচুয়াল। কেন বলছি? ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল রাইট দুটো জিনিস থাকলো। ডিপিএসপি রাষ্ট্রকে কি বলছে? তুমি এটা করো, ওটা করো, সেটা করো, সব করতে বলছে, তাই তো? এইভাবে করা উচিত, সব হ্যাঁ মূলক বা হ্যাঁ সূচক, তাই তো? ফান্ডামেন্টাল রাইট কি বলছে? এটা করো না, ওটা করো না, সেটা করো না, মানে না সূচক। ফান্ডামেন্টাল রাইট খালি বন্ধ করছে, এই তুমি ওটা করবে না, রাষ্ট্রকে বলছে। এই প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন, ভাষাগুলো মনে করো ফান্ডামেন্টাল রাইটস এর। প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন, এটা প্রহিবিট করছে। প্রহিবিট মানে কি? এই যে প্রহিবিশন, এই ভাষাটা ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে খুব কমন একটা ল্যাঙ্গুয়েজ। প্রহিবিট করছে, প্রত্যেকটা স্টেপে স্টেপে ফান্ডামেন্টাল রাইট প্রহিবিট করছে, মানে করো না, করো না, করো না বলছে। এটা করো না, ওটা করো না, সেটা করো না। তার মানে কি? এটা হচ্ছে নেগেটিভ ইনজাংশন। ফান্ডামেন্টাল রাইট ইজ নেগেটিভ ইনজাংশন, ঠিক আছে? আর ডিপিএসপি কি? ডিপিএসপি হচ্ছে পজিটিভ ইনজাংশন। পজিটিভ ইনজাংশন কেন? কারণ সে বলছে এটাকে প্রমোট করো, ওটাকে প্রমোট করো, সেটাকে প্রমোট করো, সব হ্যাঁ সূচক। সেই জন্য ডিপিএসপি এটা মুখস্থ করে নিতে হবে। ডিপিএসপি হচ্ছে পজিটিভ, ফান্ডামেন্টাল রাইট হচ্ছে নেগেটিভ। কারণ ফান্ডামেন্টাল রাইট বাধা দিচ্ছে, ডিপিএসপি প্রমোট করতে বলছে। হ্যাঁ, বাচ্চাদেরকে পড়াও, তাদের আর্লি চাইল্ডহুড কেয়ার নাও, সব করতে বলছে। এটা করো, ওটা করো, সেটা করো, গভর্নমেন্টকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে তুমি যখন প্রকল্প করবে আমাকে দেখে প্রকল্প করো। তো এটা হচ্ছে পজিটিভ ইনজাংশন। ডিপিএসপি হচ্ছে পজিটিভ, এফআর হচ্ছে নেগেটিভ। ওকে, তাহলে এটার আনসার হবে অপশন এ। তারপরে which among the following were inserted in the Constitution of India on recommendation of শরণ সিং কমিটি? শরণ সিং কমিটি কোনটাকে ইনস্ট্রাকশন দিয়েছে? এটা একটু অন্য হবে উত্তরটা, ডিপিএসপি নয়, আগেই বলে দিলাম। উত্তরটা একটু শুনি। শরণ সিং কমিটি কোন জিনিসটাকে ইনসার্ট করেছে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, প্রচুর পরীক্ষায় এসছে, আরআরবি এনটিপিসি তেও এসছে। আনসারটা বলে দিই, ফান্ডামেন্টাল ডিউটিস। ঠিক আছে, ফান্ডামেন্টাল ডিউটিস, এই নাম দুটো মনে রাখবে, শরণ সিং কমিটি ইজ ইকাল টু ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু শরণ সিং কমিটি থেকেই ইনকর্পোরেট করা হয়েছিল। নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা, এটা রিপিট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা রিপিট হয়ে গেছে। কোয়েশ্চেন নাম্বার 5, কেটি শাহ উত্তর হবে, যেটা বললাম। কোয়েশ্চেন 6, which of the following articles consist of equal pay for equal work for men and women? ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক কোথায় আছে? আগের ক্লাসে পড়িয়েছিলাম এটা। আর্টিকেল 39 না, 39 এতে আছে হচ্ছে লিগাল এড, ফ্রি লিগাল এড, ফ্রিতে আইনি সাহায্য দেওয়া হবে, এটা আছে আর্টিকেল 39 এতে। আর্টিকেল 39 এ আছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক।
ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, এটা আছে আর্টিকেল 39-এ, শুধু শুধু 39-এ ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। তার মানে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে আর্টিকেল 39 অপশন ডি। ঠিক আছে, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর মেন এন্ড উইমেন, আর্টিকেল 39 অপশন ডি, এটা আগের ক্লাসে পড়িয়েছিলাম। নেক্সট স্লাইডে যাচ্ছি। Which of the new DPSP was added to the Constitution through 42nd Amendment? 42nd Amendment এ কোন নতুন ডিপিএসপিটা ইনক্লুড করা হয়েছে? এই যে একটু আগে অ্যামেন্ডমেন্টের পেজটা নিলাম, সেখানেই বলা হয়েছে, পরে বলতে হবে কোনটা ইনক্লুড করা হয়েছে। কি হবে আনসারটা, কেউ বলতে পারবেন? অপশন 2 তে কি আছে? প্রমোট ইন্টারন্যাশনাল পিস এন্ড সিকিউরিটি, এটা কততম আর্টিকেল? আর্টিকেল 51, লাস্ট যে আর্টিকেলটা বললাম, আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা। আর্টিকেল 51 তো অরিজিনালি ছিল, 51, এটা তো 46 সালেই ছিল, নতুন ডিপিএসপি নয়, এটা পুরোনো ডিপিএসপি, এটা হবে না। তারপর এটার উত্তরটা হবে, আমি বলে দিই, এটার উত্তরটা হবে অপশন এ, টু প্রমোট ইকুয়াল জাস্টিস এন্ড টু প্রোভাইড ফ্রি লিগাল এড টু পুয়ার। কেন না, এটা কততম আর্টিকেলে আছে? আর্টিকেল 39A তে। এবার যখনই আমরা এ বা বি এরকম সাবক্লজ দেখবো, আর্টিকেলের পাশে যখন ওরকম এ লেখা থাকবে, তার মানেই সেটা নতুন আর্টিকেল, নতুন করে ইনক্লুড করা হয়েছে বলেই একটা এ যুক্ত করা হয়েছে। তা ফ্রি লিগাল এড কততম আর্টিকেল? এর আগের এমসিকিউ পড়াতে গিয়ে আমি বললাম, ফ্রি লিগাল এড কততম আর্টিকেল? আর্টিকেল 39A, তাই তো? 39A মানে এ দেখেই বুঝতে পারছি এটা একটা নতুন ডিপিএসপি। এবার এখানে জিজ্ঞেস করেছে নতুন ডিপিএসপি কোনটা। তা ফ্রি লিগাল এড আমরা যদি জানি 39A, তো এটাই আনসার হবে। ইন্টারন্যাশনাল পিস সিকিউরিটি তো 51, আর স্টেট টু মিনিমাইজ ইনইকুয়ালিটি অফ ইনকাম এটা হচ্ছে আর্টিকেল 39, ওই যে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, ওইটা 39 ও পুরোনো আর্টিকেল, কারণ পেছনে কোনো সাবক্লজ নেই। প্রহিবিশন অফ কনজাম্পশন অফ ইনটক্সিকেটিং ড্রাগ, এটা হচ্ছে আর্টিকেল 47, যেটা বলছিলাম, ওই যে হেলথ ঠিক রাখার জন্য গান্ধীজি বলেছিলেন যে ড্রিঙ্কস এবং ড্রাগস কে প্রহিবিট করে দাও, তো এটাও তো 47-এ আছে। 47 নতুন আর্টিকেল নয়, 39 নতুন আর্টিকেল নয়, 51ও নতুন আর্টিকেল নয়। নতুন আর্টিকেল কোনটা? ফ্রি লিগালের দেখেই আমরা বুঝতে পারবো যে আর্টিকেল 39A হচ্ছে নতুন আর্টিকেল, এটা যুক্ত করা আছে মানেই এটা হচ্ছে নতুন আর্টিকেল। আনসার হবে অপশন এ। আনসার হবে অপশন এ, টু প্রমোট ইকুয়াল জাস্টিস এন্ড টু প্রোভাইড ফ্রি লিগাল এড টু দ্য পুয়ার। তারপর অপশন 8, এই কোয়েশ্চেন নাম্বার 8, which of the following examples of implementation of directive principles? ঠিক আছে, এই যে চারটে জিনিস আছে, এর মধ্যে কোনটা ডিপিএসপি থেকে ইমপ্লিমেন্ট করা হয়েছে? স্লাইডে বললাম, একটা স্লাইডে বললাম এই চারটে জিনিস বাস্তবে এক্সিস্ট করছে, এর মধ্যে কোনটা ডিপিএসপি থেকে নেওয়া হয়েছে, ডিপিএসপি দেখে এটা বাস্তবায়ন করা হয়েছে? আচ্ছা, এটা একটু ভুল আছে, কোশ্চেনটা এটা একটু ভুল আছে। which of the following examples of implement, which of the following is not an example, is not an example, হ্যাঁ নটটা বলতে হবে, কারণ এর মধ্যে তিনটেই কিন্তু ডিপিএসপি থেকে নেওয়া হয়েছে, একটা ডিপিএসপি থেকে নেওয়া হয়নি। ঠিক আছে, সেই হয়নিটা কি, কোনটা নেওয়া হয়নি? হ্যাঁ, প্ল্যানিং কমিশন নেওয়া হয়নি। ঠিক আছে, এখানে নটটাই কিন্তু রাইট হবে, কারণ এই যে টু ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, এটা নেওয়া হয়েছে আর্টিকেল 48A থেকে। এক্ষুনি যে বললাম ওয়াইল্ড লাইফ প্রোটেক্ট করতে হবে যাতে পোচিং না হয়, ওটাও ডিপিএসপি থেকে নেওয়া। 73rd অ্যামেন্ডমেন্ট 92 কি আমরা জানি, পঞ্চায়েতি রাজ, সেটাও আর্টিকেল 40 কে দেখে নেওয়া। 40 হচ্ছে অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, তাই তো? মিনিমাম ওয়েজ অ্যাক্টও কিন্তু
আর্টিকেল 39 ইকুয়াল পে ফর ইকুয়াল, সরি, মিনিমাম ওয়েজ নেওয়া হচ্ছে লিভিং ওয়েজ থেকে। আর্টিকেল 41 থেকে মিনিমাম ওয়েজ নেওয়া হয়েছে। 73 নেওয়া হয়েছে 40 থেকে। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন নেওয়া হচ্ছে 48A থেকে। তাহলে এই সবগুলোই তো ডিপিএসপি তে পড়ছে। তাহলে এখানে নটটা আমি টাইপ করতে ভুলে গেছি, নট থাকলে তবেই কিন্তু প্ল্যানিং কমিশনটা আনসার হয়ে যাবে। এবার এটা কি, আনসারটা কি হবে? অপশন এ প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশনটা কোনো ডিপিএসপি কে দেখে করা হয়নি, বাকি এই তিনটেই কিন্তু ডিপিএসপি থেকেই গৃহীত। ওকে, নেক্সট কোয়েশ্চেন। Which amendment made elementary education for children at fundamental right? Choose an article added after that. ঠিক আছে, ওই এটা তো এটা উত্তরটা পারা উচিত। 44 amendment article না, একটু ভালো করে দেখুন। রাইট টু এডুকেশন, রাইট টু এডুকেশন 45 এর সাথে, 45 এর সাথে কি বলেছিলাম? 21A, আর্টিকেল 45 কে 21A হিসেবে রূপান্তরিত করা হয়েছে। আর্টিকেল 45 হচ্ছে রাইট টু এডুকেশন, সেটা আর্টিকেল 21A হিসেবে করা হয়েছে। 21A তিনটে অপশনেই আছে, এই সরি এখানে 22A। 21A এই যে অপশন এ বা অপশন ডি, কোনটা হবে? চারটা। অপশন ডি। কেন? 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 21A এই হিসাবে কিন্তু রাইট টু এলিমেন্টারি এডুকেশনের কথা বলা হয়েছে। 21A 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। অপশন ডি কারেক্ট আনসার। Question number 10. The Irish occupied the DPSP from, আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম ডিপিএসপি সোর্স নিয়ে, যে ডিপিএসপি কোথা থেকে গৃহীত হয়েছে। সেখানে আমরা আলোচনা করেছিলাম যে ডিপিএসপি প্রথমত ইন্ডিয়া নিয়েছে কোথা থেকে? আয়ারল্যান্ড থেকে, আইরিশদের থেকে। ঠিক আছে, আয়ারল্যান্ড থেকে ওটা ইন্ডিয়াতে এসছে। কিন্তু আয়ারল্যান্ডও কিন্তু একটা জায়গা থেকে নিয়েছিল, সেটা কোনটা? জানতে চেয়েছি। আয়ারল্যান্ডও একটা জায়গা থেকে ডিপিএসপি কে কপি করেছিল, সেটা কোন কনস্টিটিউশন? আমরা ফার্স্ট ক্লাসে এটা আলোচনা করেছিলাম। উত্তরটা হ্যাঁ আরেকবার বলুন, কথা শোনা যাচ্ছে না। না, ইটালিয়ান নয়, এটা উত্তর হবে স্প্যানিশ। স্পেন থেকে নিয়েছিল, স্পেন থেকে আয়ারল্যান্ড নিয়েছিল, আয়ারল্যান্ড থেকে ইন্ডিয়া নিয়েছিল। ওকে, এখানে কোয়েশ্চেনটা ওটাই করেছে যে আইরিশরা কোথা থেকে ডিপিএসপি কে কপি করেছে, উত্তর হবে স্প্যানিশ কনস্টিটিউশন। ঠিক আছে, অপশন বি আনসার, এখানে অপশন ডি আনসার। ঠিক আছে, এই কোয়েশ্চেন গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এগুলো আরআরবি এনটিপিসি তে চলে আসা কোয়েশ্চেন। কারো কোনো ডাউট থাকলে একবার বলুন। পূর্তভবন, কল্যাণী, আসানসোল, বাঁকুড়া, মালদা, শিলিগুড়ি। ওকে,